আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিন অধ্যায় ৩ এর দ্বিতীয় অংশ ক্লাস নিচ্ছিলাম। তো অধ্যায় ৩ এর দ্বিতীয় অংশে আমরা কিন্তু এই সরলটা এই পর্যন্ত গিয়েছিলাম। তো এরপর থেকে ক্লাস শুরু করব। তো এরপরে আমরা আরেকটি সরল করব। দেখো, এরপরের সরলটা হচ্ছে এরকম, এ ইন্টু বি প্লাস সি ডি প্লাস সি পূরক এবং সবার উপর হোল পূরক। সরলটি আসলে এরকম। তো এই সরলটি কিভাবে করবে একটু দেখো। তো সরল করার জন্য কিন্তু তোমাদেরকে আবার ওই যে বুলিয়ান উপপাদ্যগুলো করাইলাম, সেই উপপাদ্যগুলো কিন্তু তোমাদেরকে আবার মাথায় রাখতে হবে এবং সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। মুখস্থ করার দরকার নাই, জাস্ট তুমি একটু প্র্যাকটিস করবে, দেখে দেখে লিখবে প্লাস প্র্যাকটিস করবে, মানে মনে রাখতে হবে। জাস্ট এখন মনে রাখার জন্য তোমার যদি মুখস্থ করা লাগে মুখস্থ করবা, আর লেখা লাগলে যেভাবে হোক তুমি মনে রাখার চেষ্টা করবা, যেহেতু ওইগুলোই কিন্তু পরবর্তীতে লজিক গেট বা এই ধরনের সরলগুলোতে কাজে লাগবে। তো ঠিক আছে, শুরু করি। তো দেখো, কি করব এখানে, আমরা এই জিনিসটাকে দুইভাবে করতে পারবো। কিভাবে? হয় প্রতিটা জায়গায় ভাঙবো। প্রতিটা জায়গা বলতে দেখো কোথায় ভাঙবো আসলে, মূলত এ ইন্টু, তাহলে এই যে ইন্টু মানে চিহ্ন, এই চিহ্নের এখানে ভাঙতে হবে, এখানে ভাঙা যাবে। আবার বি প্লাস এখানে ভাঙা যাবে, সি ইন্টু এখানে ভাঙা যাবে, ডি প্লাস এখানে ভাঙা যাবে। তো আমরা একবারে না ভেঙে ধাপে ধাপে আস্তে ধীরে ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো। তো প্রথমে আমরা এর এখানে ভাঙবো, তাহলে এ পূরক, এর এখানে ভাঙলাম, ইন্টুটা হয়ে গেল প্লাস, ইন্টুটা প্লাস হয়ে গেল। তারপরে এই যে ব্র্যাকেটটা ঠিকই থাকলো, তারপরে বি প্লাস সি এগুলো সব ঠিক থাকবে, তারপরে ডি প্লাস সি পূরক, ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এইখানে যে পূরকটা তো আমি ভেঙে দিছি সেটা এইখানে চলে আসলো, ওইখানে কিন্তু আর পূরকটা থাকলো না। এরপর এ পূরক প্লাস, এখন কিন্তু দেখো এখানে এই যে বি প্লাস এখানে ভাঙবো আমরা, তাহলে বি পূরক ভাঙলাম। এই যে প্লাসটা হয়ে গেল ইন্টু, তো ইন্টু হওয়ার পর এই ব্র্যাকেটটা এদিকে চলে গেল, মানে এই ব্র্যাকেটটা এদিকে চলে গেল। তারপর থাকলো সি ইন্টু ডি প্লাস সি পূরক, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই যে হোল পূরক, এইভাবে থাকলো। আচ্ছা, তারপর সমান সমান দেবো, ইকুয়াল এ পূরক প্লাস বি পূরক। এরপর আমরা সির এখানে ভাঙবো, তো ব্র্যাকেটটা ঠিক থাকবে, সি এখানে ভাঙলাম, তাহলে ইন্টুটা হয়ে গেল প্লাস। কোন ইন্টুটা? এই যে এখানে ইন্টুটা ছিল সেই ইন্টুটা প্লাস হয়ে গেল। তারপরে থাকলো ব্র্যাকেটটা উঠে গেল। তারপর কি থাকলো? আচ্ছা, ব্র্যাকেটটা আগে উঠাবো না, আরেকটা কাজ করি, সেটা হলো সিটা তো ভাঙলাম, ভাঙার পরে এখানে ডি প্লাস সি, এই যে এখন এটা ডাবল পূরক হয়ে গেল, এখানে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপর আমরা ব্র্যাকেটটা তুলে দিব, সমান সমান এ পূরক প্লাস বি পূরক। তাহলে এখানে বি পূরকের এখানে কিন্তু ইন্টু এখানে কী হবে দেখো, সি পূরক প্লাস এই যে ডি প্লাস সি ডাবল পূরক উঠে যাবে, থাকবে ডি প্লাস সি, এরকম থাকবে। আচ্ছা, তাহলে এ পূরক প্লাস বি পূরক। এখন দেখো একটু সাজাই লিখি, সি পূরক প্লাস সি প্লাস ডি, সাজাই লিখলাম এ পূরক প্লাস বি পূরক। এই যে খেয়াল করো, সি পূরক প্লাস সি, এরকম একটা উপপাদ্য কিন্তু আছে। দেখো কোন উপপাদ্যটা এরকম, সি পূরক প্লাস সি। আমি তোমাকে উপপাদ্যে নিয়ে চলে যাই, তোমরা এখানে উপপাদ্য করছিলে, দেখো কি ছিল দেখো এখানে। যদি আমরা পরিপূরক উপপাদ্যটা খেয়াল করি, পরিপূরক, এই যে দেখো 2 নম্বর উপপাদ্যটা পরিপূরক। এই পরিপূরক উপপাদ্যের নিয়ম ছিল এক্স প্লাস এক্স পূরক সমান সমান 1। তার মানে একটা পূরক নাই, একটা পূরক আছে, তাহলে কি হবে? অ্যান্সার হবে 1। খুব ভালো করে মনে রাখো, এক্স প্লাস এক্স পূরক তাহলে 1। তাহলে যদি আমরা এখন সরলে চলে যাই, দেখো এখানে কি বলছে, এখানে কিন্তু একই অবস্থা, সেটা হচ্ছে যে সি পূরক প্লাস সি, তার মানে এই যে এই লাইনটা সি পূরক প্লাস সি, তাহলে সি পূরক প্লাস সি এটা কিন্তু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই না? সি পূরক প্লাস সি এটা হয়ে যাবে 1, তাহলে 1 প্লাস ডি ইকুয়াল এ পূরক প্লাস বি পূরক। এখন দেখো 1 প্লাস ডি, আমি বলেছিলাম কি, যে যদি একটা পূরকের সাথে একটার সাথে 1 থাকে, দেখো এখানে কর্তৃক উপপাদ্য কি বলছে, এক্স প্লাস 1 সমান সমান 1। তার মানে আমি বলছিলাম যে সরলের যদি একটা 1 যোগ অবস্থা থাকে তাহলে কিন্তু পুরোটাই 1 হয়ে যাবে। একটা 1 যোগ অবস্থা থাকলে পুরোটাই 1 হয়ে যাবে, একটা 0 গুণ থাকলে সম্পূর্ণটা গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি হবে দেখো, এখানে এই যে 1 প্লাস ডি এটাও কিন্তু কি হয়ে যাবে? ইন্টু 1 হয়ে যাবে, তাহলে এখানে এ পূরক প্লাস বি পূরক আর 1 গুণ করলে কিন্তু বি পূরক হয়। এটা হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই জন্য কিন্তু দেখো তোমাদের সরলগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, তা নাহলে তোমরা পারবা না এটা। তাহলে এই যে 3 নাম্বার সরল গেল, আমরা এবার
চতুর্থ নম্বর সরলে আমরা চলে যাই। তো 4 নম্বর সরলটা কেমন? 4 নম্বর সরলটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে একটু ভিন্ন ধরনের সরল। দেখো, আচ্ছা 4 নম্বর সরল। আচ্ছা 4 নম্বর সরলটা হচ্ছে এরকম, x পূরক প্লাস y পূরক ইন্টু z প্লাস এক্স, এরপর সম্পূর্ণরূপে একটা পূরক থাকবে। 4 নম্বর সরল এটা। এরপর সমান সমান দিব ইকুয়াল। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে জাস্ট আমরা কি করব, চিহ্ন যেখানে সেখানে ভাঙবো। চিহ্ন, তাহলে চিহ্ন কোথায়? এই যে এক্স পূরকের পর একটা প্লাস, তাহলে আমরা ভাঙবো এখানে এক্স ডাবল পূরক দিব, প্লাসটা হয়ে যাবে ইন্টু, প্লাসটা ইন্টু হয়ে গেল। এরপর এই যেখানে একটা ব্র্যাকেট চলে আসবে, ওয়াই পূরক, তারপরে যা আছে সব ঠিক থাকবে, জেড প্লাস এক্স, তারপর একটা পূরক থাকবে উপরে, এরকম থাকলো। তাহলে ডাবল পূরক থাকলে কি হয়? ডাবল পূরক থাকলে কিন্তু পূরকটা উঠে যায়। এরপর এরপর দেখো ওয়াই, এই যে পূরক ডাবল পূরক এখানে ভাঙলাম, তাহলে এখানে ভাঙলে ইন্টুটা হয়ে গেল প্লাস, এই যে ইন্টুটা হয়ে গেল প্লাস, বাকি থাকলো জেড প্লাস এক্স, এটা থাকলো। এরপর উপরে একটা পূরক থাকলো, তাহলে এই যে ওয়াইয়ের উপর পূরক ভাঙলাম, এখানে ঠিক থাকলো, এটা থাকলো এক্স ইন্টু, তাহলে ওয়াই ডাবল পূরকটা উঠে যাবে, তারপর থাকবে প্লাস, এই যে দেখো যদি আমরা ভাঙি তাহলে কি হবে? জেড পূরক ইন্টু এক্স পূরক, এরকম হবে। জেড পূরক ইন্টু এক্স পূরক, দেখো এই যে জেড পূরক ভাঙলাম, প্লাস ইন্টু হয়ে গেলো প্লাস এক্স পূরক থাকলো, এরকম থাকলো। এরপর দেখো একদম বীজগণিতের মতো, এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে হয় এক্স ওয়াই, প্লাস এক্স দিয়ে জেড পূরক এক্সকে গুণ করলে হয় জেড পূরক এক্স পূরক ইন্টু এক্স, এরকম হয়, সমান সমান। এখন দেখো এখানে একটা বিষয় তুমি খেয়াল করো, এই যে কোথায়, এই যে এই লাইনটা দেখো, এক্স পূরক ইন্টু এক্স। তো দেখি আমরা সরলে চলে যাই, উপপাদ্য চলে যাই, এক্স পূরক ইন্টু এক্স, এক্স পূরক ইন্টু এক্স, তাহলে কী হবে দেখো, এই যে দেখো, এই যেখানে এটা দেখো এক্স পূরক ইন্টু এক্স, এই 2 নাম্বারটা পরিপূরক, এক্স ইন্টু এক্স পূরক বা এক্স পূরক ইন্টু এক্স সমান কত? 0 কিন্তু, অর্থাৎ একটা পূরক আছে ইন্টু একটা পূরক নাই, তাহলে ইকুয়ালস টু 0 হবে। একটা পূরক নাই প্লাস একটা পূরক আছে, তাহলে 1 হবে। পরিপূরক উপপাদ্য এক্স প্লাস, তোমাকে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, মোটামুটি এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সরল করার জন্য এটা খুবই থাকে। তাহলে এক্স প্লাস এক্স পূরক সমান 1, এক্স ইন্টু এক্স পূরক সমান 0, এটা হবে। তাহলে যদি আমরা দেখি এখানে সরলটা কি হবে, তাহলে এখানে সরলটা হবে 0 হয়ে যাবে এটা, তাই না? তাহলে এক্স ওয়াই প্লাস জেড পূরক ইন্টু 0, তাহলে জেড পূরক ইন্টু 0 হলো এটা, তাহলে জেড পূরক আর 0 গুণ করলে 0ই হবে, তাহলে অ্যান্সার হবে এক্স ওয়াই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী একটা সরলে চলে যাব। দেখো একটা সরল চলে যাচ্ছে আমরা এবার। আচ্ছা, এর পরবর্তী সরলটা কি? এর পরবর্তী সরলটা হচ্ছে কত নম্বর সরল এটা? এবার কিন্তু 5 নম্বর সরল। 5 নম্বর সরল, সেটা হচ্ছে সি প্লাস বি ইন্টু এ প্লাস বি সি, এটা হচ্ছে 5 নম্বর সরল। আচ্ছা এই সরলটা কীভাবে করতে হবে? আচ্ছা এখানে একটা পূরক আছে, তো এইখানে একটা পূরক আছে, এখানে একটা পূরক আছে, ঠিক আছে, ইকুয়াল। তাহলে নিয়মটা কি? যে আমরা পূরক ভাঙবো, আমাদের সোজা কথা কি, পূরক ভাঙবো কোথায়? চিহ্নের এখানে পূরক ভাঙবো। তাহলে আমাদের সি পূরক ইন্টু বি পূরক, এখানে পূরকটা ভাঙতে হবে। তাহলে কি থাকলো? এ প্লাস বি সি, এরকম থাকলো। এখন খুবই সহজ, বীজগাণিতিক নিয়ম অনুসারে এইটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে হয় সি পূরক বি পূরক এ প্লাস সি পূরক বি পূরক বি সি, এরকম হয়, ঠিক আছে না? হ্যাঁ। এরপর দেখো একটু সাজায় লিখি, এ বি পূরক সি পূরক প্লাস, এখানে একটু সাজায় লিখি বি পূরক বি সি পূরক সি, তাহলে এ বি পূরক সি পূরক প্লাস, দেখো বি পূরক বি মানে 0, সি পূরক সি মানে 0, তাহলে পুরোটাই 0 হয়ে গেল, তার মানে আমার অ্যান্সার থাকলো এ বি পূরক সি পূরক, এটা কিন্তু অ্যান্সার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছ। এরপর 6 নম্বর সরলে চলে যাব। 6 নম্বর, দেখো 6 নম্বর সরলটা কি? এক্স পূরক ওয়াই পূরক জেড প্লাস এক্স পূরক ওয়াই জেড প্লাস এক্স ওয়াই পূরক, এটা হচ্ছে 6 নম্বর সরল। কি বলছে দেখো এখানে, তো এটা একদম সহজ, খুবই সহজ। সেটা কিভাবে? আমরা জোড়া এখান থেকে কমন নেই, এই জোড়া থেকে কমন নেই, এই জোড়া থেকে কমন নিলে কি কমন যায়? এক্স পূরক কমন যায়, তাই না? এক্স পূরক আর জেড কমন যায়, এক্স পূরক আর জেড কিন্তু কমন যায়, থাকে কি ওয়াই পূরক প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই পূরক, এটা থাকে। আচ্ছা তারপরে দেখো এই যে এক্স পূরক জেড, এই যে ইন্টু এটা কি হয়ে গেল? ওয়াই পূরক প্লাস 1, এটা কিন্তু 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস এক্স ওয়াই পূরক, তাহলে কি থাকলো? এক্স পূরক জেড প্লাস এক্স ওয়াই পূরক, এটা থাকলো।
আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, যেহেতু একদম সহজ ছিল এটা। আচ্ছা, এরপর আমরা 7ম নাম্বার সরলে চলে যাব। এরকম কিন্তু মোটামুটি প্রায় 25 থেকে 30টা সরল করতে হবে, তাহলে তোমাদের একটা ধারণা চলে আসবে। আর সরল কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে, মানে একটা উদ্দীপক থাকলে ওখান থেকে সরল করতেই দিবে। আচ্ছা, এরপর দেখো বি সি পূরক প্লাস এ পূরক ডি ইন্টু এ বি পূরক প্লাস সি ডি পূরক। এটা একটা সরল। এটা সরলটা কীভাবে করতে হবে, একদম জাস্ট বীজগণিতিক নিয়ম অনুসারে আমরা কি করব, তোমরা জানো এটা, তোমরা বীজগণিত করে আসছো। প্রথমে বি সি দিয়ে এটাকে এই দুটোকে গুণ করব, এডি দিয়ে এই দুটোকে গুণ করব, অথবা এ বি দিয়ে এটাকে গুণ করব, দুটাকে সিডি দিয়ে এই দুটোকে গুণ করব। তার মানে কীভাবে করা লাগবে দেখো। আচ্ছা, আমরা এ বি দিয়ে যদি বা একটা করলেই হলো, বিসি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে, একটু সাদা লিখি, এ বি পূরক বি সি এরকম হয়, প্লাস, যেহেতু সব প্লাস তাহলে প্লাস হয়ে যাবে। আবার বিসি দিয়ে এটাকে গুণ করি, তাহলে একটু সাদা লিখি, বি সি পূরক সি ডি পূরক, ঠিক আছে কিনা, প্লাস। এরপর বিসি গেল এডি দিয়ে, তাহলে এ পূরক এ বি পূরক ডি, একটু সাদা লিখলাম, মানে এটা দিয়ে এটাকে গুণ করলাম। আবার প্লাস এ পূরক ডি, আবার ডি পূরক সি, এটা দিয়ে এটাকে গুণ করলাম, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো গুণনটা, একদম বীজগণিতের নিয়ম। আচ্ছা, এ বি পূরক সি, তাহলে এটা কি হয়, এটা হয়ে যায় কিন্তু 0, এ ইন্টু 0 ইন্টু সি এরকম হয়, ঠিক আছে না? বি সি পূরক সি, এই দেখো, এই যে কোন অংশটা 0 হচ্ছে দেখো, এই ঠিক এই অংশটা 0 হচ্ছে, এই অংশটা 0 হচ্ছে, এই অংশটা 0, আর এই অংশটা 0, মানে এই অংশটা কিন্তু 0 হচ্ছে। পরিপূরক উপপাদ্যের অনুসারে বি পূরক বি মানে 0, সি পূরক সি মানে 0, এ পূরক ইন্টু এ মানে 0, ডি পূরক ইন্টু ডি মানে 0, তাহলে এখানে সবগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে। তুমি যদি এটা নাও লেখো তারপরে কোনো সমস্যা নাই, একবারে তুমি যদি 0 লেখো তারপরে কিন্তু হবে। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 সমান 0, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী সরলে চলে যাব। পরবর্তী সরল 8 নম্বর সরলে চলে যাব। এক্স ওয়াই পূরক জেড প্লাস এক্স পূরক ওয়াই পূরক জেড প্লাস এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 8 নম্বর সরল। আচ্ছা, এখান থেকে কী করা যায়, খুব সহজে আমরা কমন নিতে পারি, জোড়া জোড়া কমন নিতে পারি। এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় ওয়াই পূরক জেড, ওয়াই পূরক জেড, তাহলে কি থাকে, এক্স প্লাস এক্স পূরক থাকে প্লাস এক্স ওয়াই জেড থাকে ইকুয়াল, তাহলে ওয়াই পূরক জেড এখান থেকে, তাহলে এটা কি হয়ে গেল দেখো, এটা কি 1 হয়ে গেল, ইন্টু 1 প্লাস এক্স ওয়াই জেড এরকম থাকে, ওয়াই পূরক জেড প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল। আচ্ছা, এখান থেকে কি দেখো, এখান থেকে আমরা চাইলে জেড কমন নিতে পারি, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো কি জানো, এই জিনিসটা একটু ভিন্নভাবে করতে হবে। ভিন্নভাবে কিভাবে, দেখো তোমাদেরকে একটা আমি এর আগে কিন্তু উপপাদ্য দেখাইলাম। উপপাদ্যটা কীরকম ছিল, উপপাদ্যটা ছিল এরকম যে যদি কোনো কিছুর সঙ্গে এটা কর্তৃত্ব উপপাদ্যে, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে যদি 1 যোগ থাকে তাহলে সেই পুরো জিনিসটা কিন্তু 1 হয়ে যায়। এটা আমি একটু আগে কিন্তু তোমাদের আমি বোঝাইলাম। তো এখানে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো এই অঙ্কটা যদি আমি এখানে জেড কমন নিই, যদি জেড কমন নিই, দেখো জেড কমন নিলে থাকে ওয়াই পূরক প্লাস এক্স ওয়াই, তাহলে কিন্তু এরপরে আর কোনো কাজ থাকে না। আমি জেডটা কমন নিই তোমাদের দেখাই, জেড কমন নিলে থাকে ওয়াই পূরক প্লাস এক্স ওয়াই এরকম থাকে। দেখো এরপরে কিন্তু আর কোনো কাজ থাকে না, কিন্তু সরল মানে একদম সব থেকে ছোট করে সেটাকে বানাইতে হবে। তাহলে এই জিনিসটা এভাবে রাখা যাবে না, না রেখে কী করতে হবে, এখানে একটা কাজ আছে, সেই কাজটা হলো সমান সমান ওয়াই পূরক জেড ইন্টু, খেয়াল করো এইখানে এই পদে, এখানে দুইটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই পদে কি নাই, মানে এই পদে কি নাই আর এই পদে সেটা আছে, সেটা কি দেখো, এই পদে কিন্তু এক্স নাই, যেটা এইখানে এই পদে কিন্তু এক্স আছে, তাই না বিষয়টা, এখানে এক্স নাই, এখানে কিন্তু এক্স আছে। তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই পদেও যেন এক্স আসে, এরকম একটা কাজ করতে হবে। সেটা হলো এই কী করতে হবে তাহলে,
ওয়ান প্লাস এক্স দিলে আমাদের এই যে ওয়ান প্লাস এক্সের মান কি, ওয়ান প্লাস এক্সের মান কিন্তু ওয়ান, তাহলে ওয়ান দিয়ে ওয়াই পুরো জেডকে গুণ করলে কিন্তু ওয়ানই হয়, তাহলে মানও ঠিক থাকলো, আবার এক্সের রাশিটাও পদটাও চলে আসলো, প্লাস এক্স ওয়াই জেড। ঠিক এরকম আমি কিন্তু আরও কয়েকটা অঙ্ক করাবো, সুতরাং ভয়ের কোনো বা চিন্তার কোনো কারণ নেই। ইকুয়াল ওয়াই পূরক জেড প্লাস এক্স ওয়াই পূরক জেড প্লাস এক্স ওয়াই জেড, এরকম আসলো। আচ্ছা, টান দিলাম। এরপরে দেখো এখান থেকে লাস্ট, তাহলে আমরা এই যে এই দুটো থেকে কমন নেই, তাহলে ইকুয়াল হচ্ছে ওয়াই পূরক জেড প্লাস, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় এক্স জেড কমন যায়, এক্স জেড কি থাকে তাহলে ওয়াই পূরক প্লাস ওয়াই থাকে, ইকুয়াল ওয়াই পূরক জেড প্লাস, এখন দেখো এক্স জেড, তাহলে এটা ওয়ান হয়ে গেল, ওয়ান হয়ে গেল। এরপর যদি আমরা জেড কমন নেই তাহলে কি থাকে, ওয়াই পূরক প্লাস এক্স থাকে। এই হলো অবস্থা, তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে, এটা এবং এটাই সর্বনিম্ন, মানে এর থেকে আর ছোটো করা সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের সরল কিন্তু আমি আরও করাবো, ভয়ের কোনো কারণ নাই, এই ধরনের সরল, ঠিক এই ধরনের সরল আরও করাবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সরলে চলে যাই, সরলে চলে যাবো আরেকটা, সেটা হচ্ছে তাহলে এবার 9 নম্বর সরল, 9 নম্বর সরলে চলে যাবো এবার, 9 নম্বর সরল। ঠিক আছে, দেখো 9 নম্বর সরলটা কি বলছে, এক্স ওয়াই প্লাস এক্স পূরক জেড প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে 9 নম্বর সরল। ঠিক আছে, দেখো 9 নম্বর সরলে ইকুয়াল, তো আমরা যদি এখানে কমন নেই, তাহলে এখানে কমন নেওয়া যায়, কি কি কমন নেওয়া যায়, দেখো এখান থেকে জেড কমন নেওয়া যায়, জেড কমন নিলে এক্স পূরক প্লাস ওয়াই থাকে, কিন্তু আর কিন্তু কোনো কিছু করা যায় না, এজন্য এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে। সেই ট্রিক্সটা হচ্ছে এরকম, এক্স ওয়াই প্লাস এক্স পূরক জেড প্লাস ওয়াই জেড ইন্টু, এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখো এক্স ওয়াই আছে, এক্স পূরক জেড আছে, কিন্তু এইখানে কিন্তু এক্স নাই, তো এখানে আমরা এক্সের মতো একটা মান নিয়ে আসবো। সেই মানটা আনার জন্য কী করতে হবে, এর আগে যেমন ওয়ান প্লাস এক্স পূরক করেছিলাম, এখানে একটা ভিন্ন কিছু আনতে হবে, সেটা হলো এক্স প্লাস এক্স পূরক। এই কাজটা একটু করতে হবে, তোমাদের এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে এই জিনিসগুলো মনে থাকবে। এক্স ওয়াই প্লাস এক্স পূরক জেড প্লাস, এখান থেকে হবে এক্স ওয়াই জেড গুণ করলে আবার এখানে হবে এক্স পূরক ওয়াই জেড, এরকম হবে, ইকুয়াল। এবার কিন্তু দেখো আমরা জোড়া জোড়া কমন নিতে পারবো। তো জোড়া জোড়া কমন নিলে নেওয়ার আগে আমরা আরেকটু কাজ করি, একটু সাজাই নেই, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স পূরক জেড প্লাস এক্স পূরক ওয়াই জেড সাজা নিলাম। হ্যাঁ, এখন কমন যায় এক্স ওয়াই, তাহলে থাকে ওয়ান প্লাস জেড, এখানে থাকে প্লাস, এখান থেকে কী কমন যায়, এক্স পূরক জেড কমন যায়, এক্স পূরক জেড কমন যায়, হ্যাঁ থাকে, এখানে থাকে ওয়ান প্লাস ওয়াই থাকে সমান সমান, এখানে থাকে এক্স ওয়াই, কারণ এটা ওয়ান হয়ে গেল, আর এখানে থাকে এক্স পূরক জেড, কারণ এটাও ওয়ান হয়ে গেল। এটাই মূলত আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে জাস্ট খালি কোথায়, এই লাইনটা কিন্তু একটু ঝামেলা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, তোমাদের প্র্যাকটিস করলে মনে থাকবে আশা করি। 10 নম্বর সরল, 10 নম্বর সরলটা দেখো, বিসি পূরক প্লাস বি পূরক সি পূরক প্লাস বিসি। দেখো এই সরলটা তুমি কীভাবে করবা, এখানে একটা কাজ হচ্ছে, আগে আমরা কমন নেই, দেখি এই দুটো থেকে কমন যায়, তাই না, দেখো এই শুধুমাত্র এই দুটো থেকে কমন যায়, এখান থেকে কিন্তু কমন যাচ্ছে না, এই রাশি থেকে, বা এই দুটো কমন নিলে কিন্তু কমন যাচ্ছে না, শুধুমাত্র এখানে কমন যাচ্ছে, তাহলে বি পূরক সি পূরক, তাহলে থাকে বি পূরক, বি প্লাস বি পূরক থাকে প্লাস বিসি থাকে, তাহলে এটা তো ওয়ান হয়ে গেল, তাহলে সি পূরক ইন্টু ওয়ান মানে সি পূরক প্লাস বিসি, এরকম থাকলো। এই যে দেখো এই রাশি, এই জিনিসটা দেখো, এই সরলটা কিন্তু ওই যে আমরা এই যে আগে এখানে সরল করলাম না, এই যে এখানে কোন সরলটা যেন করলাম, এই যে এখানে এই লাইনটা ওয়ান প্লাস এক্স, এই লাইনটাতে আমরা করলাম, এই জিনিসটা ঠিক এরকম। তুমি মনে রাখবা, যখনই এই সরলটার চেহারা এমন হবে, কেমন চেহারা, যে একটা সি এখানে আছে কিন্তু কি নাই, এর সাথে বি নাই, আবার এর সাথে বিসি মানে সি আছে, এখানে সি আছে এখানে সি আছে, কিন্তু এখানে বি নাই এখানে বি আছে, এরকম একটা চেহারা চলে আসবে, দেখবা যে এরকম অঙ্কগুলো বারবার একই রকম ঘুরে ফিরে চলে আসবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যেটা পরীক্ষায় কিন্তু অবশ্যই আসছিল, ভিভিআই, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে এইখানে কি করবা তুমি, এখানে একদম সহজ কাজ, সেটা হচ্ছে সি পূরক ইন্টু ওয়ান প্লাস বি, এই যে যেহেতু সি পূরকের সঙ্গে বি নাই,
আমরা এই যে বি আছে এখানে, বিটা কিন্তু এখানে আনার চেষ্টা করলাম। সেটা কীভাবে? 1 + বি এর মাধ্যমে, কারণ 1 + বি মানে 1। আচ্ছা, বিসি থাকলো ইকুয়ালস টু, তাহলে সি পূরক প্লাস বি সি পূরক প্লাস বিসি। তো টান দেই ইকুয়াল, এখান থেকে কি কমন দেওয়া যায়? এখন এবার এখান থেকে কমন নিব, তাহলে সি পূরক প্লাস এখান থেকে কমন যায় সি, তাহলে সরি বি কমন যায়, তাহলে সি পূরক প্লাস সি থাকে সমান সমান সি পূরক প্লাস বি ইন্টু 1, তাহলে এটাই অ্যান্সার। সি পূরক প্লাস সি মানে কিন্তু 1, তার মানে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এরকম কিন্তু আমি আরও কিছু সরল করাবো, তোমরা একটু দেখতে থাকো। আমি ঠিক এরকম আরও সরল করাবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর কত নম্বর সরল? এরপর হচ্ছে 11 নম্বর সরল। 11 নম্বর। আচ্ছা, 11 নম্বর সরলটা কি? দেখো, এ বি সি প্লাস এ বি পূরক সি প্লাস এ পূরক, এটা হচ্ছে 11 নম্বর সরল। আচ্ছা, এই সরলটা কীভাবে করবো খেয়াল করো। প্রথমে আমরা কমন নিই। দেখো, এ পূরকের সঙ্গে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে, তার মানে এই প্রথম দুইটার সাথে কমন যাচ্ছে। প্রথম দুইটার সাথে কি কমন যায়? এ সি কমন যায়, তাহলে থাকে বি প্লাস বি পূরক প্লাস এই পূরক থাকে ইকুয়াল, এখান থেকে এ সি ইন্টু এটা কিন্তু কি হয়ে যায়? 1 হয়ে যায় প্লাস এই পূরক। আচ্ছা, খেয়াল করো, এই চেহারাটা ঠিক আগের অঙ্কের মতোই। এই চেহারাটা কিন্তু ঠিক একদম হুবহু আগের অঙ্কের মতো, একদম আগের অঙ্কের মতো হুবহু। এক্ষেত্রে তুমি কি করবা? এক্ষেত্রে তোমাকে এই যে এসি প্লাস এ পূরক, দেখো এ পূরকের সঙ্গে কি নাই? সি নাই, তাহলে তোমাকে একটা 1 + সি এটা আনতে হবে, তাহলে কিন্তু এই রাশির সঙ্গে মিলবে, এই পদের সঙ্গে মিলে যাবে। তাহলে এসি প্লাস এ পূরক প্লাস এ পূরক সি ইকুয়াল। এখন এই যে আমি একটু সাজাই লিখবো, এ পূরক প্লাস সরি এসি প্লাস এ পূরক সি প্লাস এ পূরক। এখন এই দুটো সাজা লিখলাম, এখান থেকে কিন্তু সি কমন যাতে থাকে এ প্লাস এ পূরক প্লাস এ পূরক, ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, তাহলে এই যে এটা 1 হয়ে গেল, তারপর সি প্লাস এ পূরক, এটা কিন্তু মূলত অ্যান্সার। আশা করি তোমরা এই লাইনটা ধরতে পেরেছো, এবং এটা কিন্তু ওই যে আগের অঙ্কটার মতোই, এই যে এই জিনিসটা, এই জায়গাটা কিন্তু ঠিক আগের অঙ্কটার মতোই। তোমরা ভিডিওগুলো আরেকবার রিক্যাপ শুরুতে দেখবে, যদি না বুঝো আরেকবার টেনে পিছনে নিয়ে দেখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর এরকমই আরেকটা অঙ্ক করবো, ঠিক এরকম আরেকটা অঙ্ক করবো 12 নম্বর, ঠিক এরকম আরেকটা অঙ্ক। তাহলে এ বি পূরক প্লাস এ পূরক বি পূরক প্লাস এ বি, ঠিক এরকম একদম হুবহু এই অঙ্কটার মতো। দেখো, খেয়াল করো, আমরা এখান থেকে কমন নিব। দেখো, এইখান থেকে শুধুমাত্র এই রাশি আর এর সাথে কমন যায়, এখান থেকে কমন যায়, তবে আমরা এখান থেকে শুরুতেই কমন নেই, দেখি কি অবস্থা হয়। তাহলে কমন কি যায়? কমন যায় হচ্ছে বি পূরক কমন যায়, তাহলে থাকে কি এ প্লাস এ পূরক থাকে প্লাস এ বি থাকে, এখানে এ বি থাকে সমান সমান, তাহলে বি পূরক ইন্টু 1, তাহলে বি পূরক প্লাস এ বি, এটা কিন্তু 1 হয়ে গেল, তাই না? তোমরা জানো এটা হচ্ছে 1 সমান সমান। এখন আবার দেখো, ওই একই চেহারা, ঠিক আগের মতো চেহারা, বি পূরক প্লাস এ বি, একদম হুবহু আগের মতো চেহারা। তাহলে কি করবো আমরা এখন? এই যে এখানে কিন্তু এ নাই, তাহলে আমরা কি করব? বি পূরক ইন্টু 1 + এ একটা আনবো। হ্যাঁ, দেখছো, খেয়াল করছো বিষয়টা? তারপরে বি পূরক ইন্টু বি পূরক প্লাস এ বি পূরক প্লাস এ বি, গুণ করে দিলাম। এরপর এই দুটো থেকে কমন নিব, তাহলে বি পূরক ঠিক থাকলো, এই দুটো থেকে কমন যায় এ, তো থাকে বি পূরক প্লাস বি সমান সমান বি পূরক প্লাস এ ইন্টু 1, তার মানে এ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এরপরে তার পরবর্তী একটা সরলে চলে যাব। এগুলো সহজ, এগুলো তোমাদের সহজে লাগবে। 13 নম্বর সরল। এবার 13 নম্বর সরলে কি বলছে? এ প্লাস এ পূরক বি প্লাস এ প্লাস বি, 13 নম্বর সরল। 13 নম্বর সরলটা আমরা করি, দেখি। সমান সমান, খুবই সহজ, এ প্লাস এ পূরক বি, এই যে প্লাস এ প্লাস বি, ব্র্যাকেটটা উঠাই দিলাম। এখন দেখো, এই যে এ আর এ, খেয়াল করো, দুইটা একই রকমের। এমন না যে এটা এ পূরক আর এটা এ, এরকম না, দুটো কিন্তু একই, সেম, মানে সেম জিনিস। এরকম যদি সেম জিনিস হয়, তাহলে আমরা সবগুলো সেম জিনিস থেকে একটা নিতে পারবো। সেটা ওই যে প্রথমে কিছু সরল করেছিলাম সেটার মতো কিন্তু, তাহলে আমরা দুইটা এ থেকে একটাই নিতে পারবো, আর থাকবে এ পূরক বি প্লাস বি থাকবে এখানে ইকুয়াল এ প্লাস এ পূরক বি, আর বি থেকে একটা বি কমন যায়, থাকে এ পূরক প্লাস 1, তারপরে এ প্লাস বি, এই যে এটা কিন্তু 1 হয়ে গেল, তাহলে এটা কিন্তু মূলত আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ, এগুলো কিন্তু একদম কঠিন না। আচ্ছা, এরপর আমরা পরবর্তী সরলে চলে যাই। পরবর্তী সরল 14 নম্বর সরল। 14 নম্বর সরলে কি বলছে?
এগুলো একটু ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে। এ পূরক প্লাস বি পূরক হোল পূরক ইন্টু এ প্লাস বি হোল পূরক এবং সবার উপর একটা পূরক। এটা হচ্ছে সরলের অবস্থা। ঠিক আছে, ইকুয়াল দিলাম। দেখো এই সরলটা দুইভাবে করা যায়। একটা হলো যে আমরা তাহলে বলতেছিলাম যে আমরা দুইভাবে করতে পারবো এই সরলটা। সেটা হচ্ছে যে আমরা এইখানে ভাঙতে পারবো, মানে যেহেতু যেহেতু আমাদের কাজ হচ্ছে সরলের কাজ হলো যে হোল পূরকটা ভাঙা, তো চাইলে কিন্তু আমরা এখানে হোল পূরক ভাঙতে পারবো, আবার এই যে মাঝামাঝিতে হোল পূরক ভাঙতে পারবো। তো আমার কাছে সব থেকে সহজ লাগে একদম এই যে মাঝখানে যে হোল পূরকটা সেটা ভাঙলে। একটু খেয়াল করো, দেখো এ পূরক প্লাস বি পূরক হোল পূরক, ঠিক এই যে মাঝখানে ভাঙবো, তাহলে মাঝখানে ভাঙলে এই পূরকটা ভেঙে এর উপরে একটা আসলো, ঠিক আছে না? আর এই মাঝখানে হয়ে গেলো প্লাস, তারপরে এই যে এ প্লাস বি পূরক, আর এই অর্ধেক পূরক এখানে আসলো। দেখো তাহলে কিন্তু সহজ হবে জিনিসটা। এরপর এ পূরক, এই যে ডাবল পূরক উঠে যায়, ডাবল পূরকটা কিন্তু উঠে যাবে। ডাবল পূরক তাহলে কী হবে, উঠে যাবে। তাহলে থাকলো এ পূরক প্লাস বি পূরক, আবার প্লাস এখানে ডাবল পূরক উঠে যাবে, এ প্লাস বি। দেখছো একদম খুব সহজ হয়ে গেল। আর তুমি যদি এখান থেকে ভাঙা শুরু করো তাহলে কিন্তু লাইনগুলো আরও বাড়বে। সুতরাং তুমি একদম মাঝখানে ভাঙলে তাহলে ডাবল পূরকটা উঠে যাবে, এখানকার ডাবল পূরকটা উঠে যাবে, তাহলে আর ঝামেলা হবে না। এরপর আমরা একটু সাজাই লিখি, এ পূরক প্লাস এ প্লাস বি পূরক প্লাস বি। তাহলে এ পূরক প্লাস এ মানে 1 প্লাস বি পূরক প্লাস বি মানে 1। তাহলে 1 প্লাস 1 মানে কিন্তু 1, 1 প্লাস 1 মানে কিন্তু 2 না। কারণ কি, এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য। এটা কিন্তু বুলিয়ান উপপাদ্য, এটা হচ্ছে হ্যাঁ বুলিয়ান উপপাদ্য। এটা কিন্তু সাধারণ বাইনারি যোগ না, বুলিয়ান যোগ। সুতরাং বুলিয়ান যোগে কিন্তু কোনো ভাগশেষ থাকতেছে না। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা আরেকটা সরলে চলে যাব। সরল কিন্তু মোটামুটি 20টা করলেই হয়ে যাবে, আশা করি 20-25টার মতো করলেই হবে। আমি ইনশাল্লাহ 20টার মতো করাবো তোমাদের, দেখবা আর বাকিগুলো হয়ে যাবে। এ পূরক প্লাস বি ইন্টু এ প্লাস বি পূরক হোল পূরক, এটা হচ্ছে 15 নম্বর সরল ইকুয়াল। দেখো এই যে একই অবস্থা, আমরা এই যে মাঝখানে ভাঙবো, তাহলে ভালো হবে। এ পূরক প্লাস বি হোল পূরক, এটা হয়ে গেল প্লাস এ পূরক প্লাস বি পূরক হোল পূরক ইকুয়াল। এখন যেহেতু আর কোনো কাজ নাই, যেহেতু এটা সিঙ্গেল পূরক, ডাবল পূরক না, তাহলে আমাদের এইখানে ভাঙতে হবে। তাহলে এ ডাবল পূরক ইন্টু বি পূরক প্লাস, আবার এখানে ভাঙবো এ পূরক ইন্টু বি ডাবল পূরক। কেন ইন্টু হলো, তাহলে এই ডাবল পূরক ভাঙলে এখানে প্লাসটা ইন্টু হয়ে গেল। আবার এখানে এখানে তো পূরক নাই, এখানে তো কোনো পূরক নাই, তাহলে এই প্লাসটা প্লাসই থাকবে। এ পূরক, এই প্লাসটা হয়ে গেলো ইন্টু এই ডাবল পূরক এখানে থাকলো ইকুয়াল। তাহলে এ ডাবল পূরক উঠে গেল, এ বি পূরক প্লাস এখানে আবার এ পূরক থাকলো, বি ডাবল পূরক বি উঠে গেল। এই হলো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে পরবর্তী সরল হচ্ছে 16। এ পূরক বি পূরক সি পূরক, এদের উপর আবার একটা হোল পূরক প্লাস এ বি পূরক, আবার সবার উপর একটা পূরক আছে, সরল। তাহলে আমি কিন্তু বলছিলাম যে আমরা এই মাঝখানে ভাঙবো, তাহলে মাঝখানে ভাঙলে কি হবে, এ পূরক, দেখো এই পূরক বি পূরক সি পূরক, এই পূরক ভাঙলাম, আরেকটা পূরক ভাঙলাম, মানে এই পূরক থাকলো আর এই যে পূরকটা মাঝখানে ভাঙলাম, মানে একদম ঠিক প্লাসের জায়গায় ভাঙলাম। তাহলে প্লাসটা হয়ে গেলো ইন্টু, তাহলে কি থাকবে, ইন্টু থাকবে, এখানে থাকবে এখানে তো এটা পূরক পুরোটাই আছে, হ্যাঁ, তাহলে হবে এ বি পূরক, এই যে পূরক ভাঙলাম এই পূরকটা এখানে আসলো, ডাবল পূরক হয়ে গেল। তাহলে এর উপর ডাবল পূরকটা উঠে যাবে, তাহলে এ পূরক বি পূরক সি পূরক। দেখো ডাবল পূরক উঠলে কিন্তু চিহ্ন কোনো চেঞ্জ হবে না, কারণ ডাবল পূরক উঠলে ডাবল পূরকটা এমনিতে উঠে যাবে, চিহ্নের কোনো চেঞ্জ হবে না। ইন্টু এখানে ডাবল পূরকটা উঠে যাবে, তাহলে কি থাকলো, সাজাই লিখি, এ পূরক ইন্টু এ, বি পূরক ইন্টু বি, আর শেষে থাকলো সি পূরক। তাহলে কি হয়, পুরোটা কিন্তু জিরো হয়ে যায়। দেখো এটা কিন্তু জিরো, জিরো ইন্টু সি পূরক, তাহলে সমান সমান জিরো হয়ে যায়, এটাই অ্যান্সার। আশা করি সহজে বুঝতে পেরেছো। এটা কেমন জিরো হলো, তোমরা জানো যে এ পূরক ইন্টু এ মানে এক্স ইন্টু এক্স পূরক মানে জিরো, তোমরা এটা জানো। এই হচ্ছে 16 নম্বর উপপাদ্য, 16 নম্বর সরল। এরপর আমরা পরবর্তী আরেকটা সরলে চলে যাব। দেখো সরলটি হচ্ছে এরকম। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আর সরল করার দরকার নাই। এই মোটামুটি কয়টা সরল করলাম, 16টা সরল করলাম। আশা করি এই 16টা সরলের মধ্যে তুমি পেয়ে যাবে
এর বাইরেও যে সরলগুলো ছিল সেগুলো আমি যখন লজিক গেট করাবো তখন ওই লজিক গেটের সাথে সাথে প্লাস ওই যে তোমার হাফ অ্যাডার ফুল অ্যাডারের কিছু সরল আছে যেগুলো সেই হাফ অ্যাডার ফুল অ্যাডারের সময় আমি এগুলো করাই দিব, ঠিক আছে। এখন আপাতত আর সরল দরকার নাই। তো এখন আমরা নেক্সট পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে লজিক গেট। খুবই ইম্পর্ট্যান্ট টপিক এই অধ্যায়ের, মানে যে এই অধ্যায়ের মেইন টপিকগুলোর মধ্যে মেইন টপিক যেটা হচ্ছে লজিক গেট। মেইন টপিক এটা হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিক। তো লজিক গেট কি, এখান থেকে আলোচনা শুরু করি। লজিক গেটটা কি দেখো, তোমরা একটু এখানে ভালো করে ফলো করো। লজিক গেটটা কি তাহলে বুঝতে পারবে। লজিক গেট হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস দিয়ে লজিক বাস্তবায়ন করা যায় তাকে লজিক গেট বলে। লজিক মানে কি, যুক্তি বাস্তবায়ন করা যায়। তাহলে যে ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস দিয়ে লজিক বাস্তবায়ন করা যায়। তো ইলেকট্রনিক সার্কিট কিন্তু দেখো ইলেকট্রিক সার্কিট না, ইলেকট্রনিক। তো তোমরা ইলেকট্রনিক সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে এলেকট্রনিক জিনিসটা কি আসলে। কারেন্ট না, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি নয়। এরকম ধরো তোমাদের মোবাইলের ভিতরে যে ছোটো ছোটো পার্টসগুলো আছে, ডিভাইসগুলো আছে, এগুলো হচ্ছে ইলেকট্রনিক সার্কিট ডিভাইস, ঠিক আছে। এছাড়া টেলিভিশন, রিমোট কন্ট্রোল, এছাড়াও ডিজিটাল যেসব ডিভাইসগুলো আছে এই ডিভাইসের মধ্যে যে ছোটো ছোটো সার্কিটগুলো থাকে, ছোটো ছোটো পার্টসগুলো থাকে, এগুলোই কিন্তু মূলত ইলেকট্রনিকের জিনিসপত্র। তো এই ডিভাইসগুলো মূলত একটা সিস্টেম অনুযায়ী চলে, সেই সিস্টেমটাকে বলা হবে লজিক গেট, ঠিক আছে, বুঝছো। এই ডিভাইসগুলো মূলত লজিক গেট সিস্টেমেই চলে। যাই আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো যে লজিক গেট কত প্রকার, এটা আসো। লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। লজিক গেট দুই প্রকার, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেট দুই প্রকার, সর্বজনীন এবং বিশেষ। সর্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড গেট, নর গেট। বিশেষ গেট দুই প্রকার, এক্সঅর গেট এবং এক্স নর গেট। তোমরা একটু একবার এটা ওভারভিউ করো যে লজিক গেট কত প্রকার। তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে লজিক গেট কত প্রকার, কাকে বলে এবং কত প্রকার। লজিক গেট দুই প্রকার, মৌলিক, যৌগিক। মৌলিক গেট আবার তিন প্রকার, অ্যান্ড অর নট। এবং যৌগিক গেট আবার দুই প্রকার, সার্বজনীন, বিশেষ। সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড, নর। বিশেষ গেট দুই প্রকার, এক্সঅর এবং এক্স নর। খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এবার আমরা এই যে গেট, এই যে কতগুলো গেট, এখানে প্রায় 3, 2, 5, 5, 4, 9টা গেট আছে মোটামুটি। না 9টা না, সরি, 3, 2, 5 আর 2, 7। মোট কিন্তু এখানে 7টা গেট রয়েছে। এই 7টা গেটের উপর যদি তুমি খুব ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে যে কোনো সার্কিট তুমি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে, প্লাস সার্কিটগুলো বুঝতে পারবে। তাহলে তোমাকে সার্কিট বুঝতে গেলে অবশ্যই এই সবগুলো গেট তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এবার আস্তে আস্তে আমরা লজিক গেটের দিকে আগাই। তো প্রথমে প্রথমে অর গেট নিয়ে আলোচনা শুরু করি। যাক, ঠিক আছে, এবার আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, যেহেতু লজিক গেট দুই প্রকার, কি কি, মৌলিক এবং যৌগিক। মৌলিক গেট কত প্রকার, তিন প্রকার, অ্যান্ড অর নট। তাহলে আমরা মৌলিক গেট তিন প্রকার এখান থেকে আগাবো। তাহলে কি বললাম, মৌলিক গেট তিন প্রকার। তাহলে মৌলিক গেট কয় প্রকার, মৌলিক গেট তিন প্রকার। এখান থেকেই পড়াটা আমি আগাবো। মৌলিক গেট তিন প্রকার, তাই না? তো মৌলিক গেট তিন প্রকার কি কি, এক হচ্ছে অ্যান্ড, 2 নাম্বার অর, 3 নাম্বার নট। এই যে তিন প্রকার হচ্ছে মৌলিক গেট। তো একটা বিষয় তোমাদের বলি, তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যে কোনো গেট, সেটা মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট, যে কোনো গেট, বিশেষ গেট, যে কোনো গেট বলুক, একটা গেটকে বাস্তবায়ন করতে গেলে তোমার 5 থেকে 6টা জিনিস তুমি বাস্তবায়ন করবে। তোমাকে যদি বলে যে আচ্ছা অ্যান্ড গেট বর্ণনা করো, অ্যান্ড গেট বর্ণনা করো, অর গেট বর্ণনা করো, নট গেট বর্ণনা করো, অথবা এক্সঅর গেট, এক্স নট গেট বর্ণনা করো, তোমাকে যে কোনো গেট বর্ণনা করতে বলুক, তুমি 5 থেকে 6টা জিনিস মাথায় রাখবা। এক নাম্বার জিনিস হচ্ছে প্রথমে তুমি এর সংজ্ঞাটা দিবা। এক নাম্বার কি দিবা, প্রথমে সংজ্ঞাটা দিবা। 2 নাম্বার কি দিবা, চিত্রটা আঁকবা। 2 নাম্বারে তুমি চিত্র আঁকবা। 3 নম্বরে কি করবা, সত্যক সারণী দিবা। তাহলে যে কোনো গেটকে বর্ণনা করতে গেলে প্রথমে সংজ্ঞা দিবা, চিত্র দিবা, সত্যক সারণী দিবা। এরপর কি দিবা, ফাংশন দিবা। ওই সত্যক সারণী থেকে ফাংশনটা বের হবে। এরপর সুইচিং সার্কিট দিবা, এই হচ্ছে মূলত 5টা জিনিস।
এই 5টা জিনিস তুমি যে কোনো গেটের এই 5টা জিনিস তুমি কিন্তু আঁকলেই মানে করলেই 5টা জিনিস তুমি বর্ণনা করলেই ওই গেটটা বর্ণনা হয়ে যায়। ঠিক আছে কিনা, বুঝছো কিনা? তাহলে কি করবা, সংজ্ঞা দিবা, চিত্র রাখবা, সত্যক সারণী লিখবা, সত্যক সারণী থেকে ফাংশন বের করবা, ফাংশন থেকে সুইচিং সার্কিট বের করবা। এই তো এই 5টা জিনিস করলেই তোমার একটা গেটের বর্ণনা কিন্তু শেষ। এই 5টা জিনিস তোমাকে বর্ণনা করতে বলে তুমি 5টা জিনিস করবা, কাজ শেষ। ঠিক আছে, তো আমরা এবার অ্যান্ড গেট থেকে আলোচনা শুরু করি। অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটের প্রথমে কি দেবো আমরা, এই যে এখানকার থেকে সংজ্ঞা দেব, সংজ্ঞা। তো সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা অ্যান্ড গেটের সংজ্ঞাটা কি, যে মৌলিক গেট যৌক্তিক গুণের কাজ করে। কিসের কাজ করে? যৌক্তিক গুণের কাজ করে। যে মৌলিক গেট যৌক্তিক গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলা হয়। কিসের কাজ করে? গুণের কাজ। ওই যে দেখো প্রথমে আমরা বুলিয়ান কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমরা পড়ছিলাম যে বুলিয়ান 3টা কাজ করে। কি কাজ করে? যোগ, গুণ, পূরক বা গুণ যোগ পূরক। সেই বুলিয়ানের গুণের কাজ করবে সেটাকে অ্যান্ড গেট, তাহলে তাকে বলা হবে অ্যান্ড গেট। কিসের কাজ করবে মনে রাখবা, অ্যান্ড মানে গুণন, অর মানে যোগ, আর নট মানে পূরক। মনে রাখলেই হয়ে যাবে। এরপর আসো চিত্র। তাহলে এবার আমরা দ্বিতীয়টা দিব চিত্র দিব। তো অ্যান্ড গেটের চিত্রটা কেমন মনে রাখো, এইটা টান দিলাম, তারপর এটাকে আমরা ডি এর মতো করব, ডি এর মতো, ডি দিলাম। এটাকে বলা হবে ইনপুট। এই যে বাম দিকে যেটা, এটা যেটা সেটা হচ্ছে ইনপুট, আর যেটা বের হয়ে গেছে সেটা হচ্ছে আউটপুট। দেখো ইনপুটের 2টা লাইন, আউটপুটের কিন্তু একটা লাইন। তো এটা হচ্ছে নিয়ম যে ইনপুটের 2টা লাইন থাকবে তা না, ইনপুটের একাধিক থাকবে, একের অধিক থাকতে হবে। ইনপুটে অবশ্যই একের অধিক থাকতে হবে, আর আউটপুটে শুধুমাত্র একটাই থাকবে, এটা মনে রাখবা। ইনপুটে কটা থাকবে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থাকতে পারে, ইচ্ছা মতো থাকতে পারে, কিন্তু আউটপুটে মাত্র একটাই থাকবে, এটা হচ্ছে নিয়ম। তো যদি এখানে একটা ইনপুট হয় এ, একটা ইনপুট হয় বি, তাহলে আমরা ওয়াই একটা ফাংশন, যে ফাংশনের মান বের হবে এ ইন্টু বি, কারণ আমরা জানি অ্যান্ড গেট কী করে? গুণনের কাজ করে। ঠিক আছে কিনা? তাহলে আমাদের চিত্র গেল। এবার আসো সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণীটা কীভাবে হবে? সত্যক সারণী তোমরা জানো এইভাবে কিন্তু তোমাদেরকে আঁকা শিখেছিলাম সত্যক সারণী। ঠিক আছে না? হ্যাঁ, সত্যক সারণী। তো সত্যক সারণীর এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট, ইনপুট আর আউটপুট। তো দেখো এই যে এই চিত্রের মধ্যে আমরা ইনপুট দিচ্ছিলাম এ বি, আউটপুট বানাচ্ছিলাম ওয়াই। তাহলে এখানেও ঠিক তাই করব, ইনপুট দিব এ আর বি, আর আউটপুট দিব ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু বি। এই হচ্ছে অবস্থা। এখন যেহেতু 2টা ইনপুট, তাহলে 2 বিট বাইনারি 0 0 0 1 1 0 1 1, 2 বিট বাইনারি আমি এখানে কিন্তু দিলাম, 2 বিট বাইনারি দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আউটপুটটা কী হবে? তাহলে 0 ইন্টু 0 তার মানে 0। দেখো 0 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1, 0 ইন্টু 1 মানে এটাও 0, তাহলে 0। 1 ইন্টু 0, তাহলে 1 ইন্টু 0 মানে এটাও কিন্তু 0, তাহলে 0। আর 1 ইন্টু 1 এটা মানে শুধুমাত্র 1, তাহলে যে 1। বুঝছো কিনা বলো? আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এটাই সহজ, এটাই বিষয়। সত্যক সারণী গেল, তাই না? এবার আসে ফাংশন আসতেছে। তাহলে ফাংশনটা কি করব? ফাংশনটা ওই যে দেখো, ফাংশন হচ্ছে ওই যেটা কি, ওয়াই ইকুয়ালস টু এ বি, এটা হচ্ছে মূলত ফাংশন। আচ্ছা, এরপর যেটা থাকে গুরুত্বপূর্ণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুইচিং সার্কিট। কারণ এই সুইচিং সার্কিট থেকে মাঝে মাঝে এমসিকিউ থাকে, ম্যাক্সিমাম টাইম এমসিকিউ থাকে, অনেক সময় থাকে। তাহলে আমরা এবার কি করব? সুইচিং সার্কিট। আচ্ছা ঠিক আছে, দেখো অ্যান্ড গেট কিসের কাজ করে? অ্যান্ড গেট করে গুণের কাজ। অ্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। অ্যান্ড গেটের কয়টা ইনপুট আছে? 2টা, আর আউটপুট কয়টা আছে? একটা আছে। তো ঠিক আছে, আমরা সুইচিং সার্কিটটা এঁকে ফেলি। তোমরা যারা ফিজিক্স পড়ো তারা কিন্তু জানো, এই যে বর্তনী, যেটাকে বলে বর্তনী। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বর্তনী। তো এখানে আমরা একটা বাল্ব এঁকে দিলাম, হ্যাঁ ঠিক আছে, এটা বাল্ব এঁকে দিলাম, এখানে একটা লাইন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা কোষ, এই কোষ থেকে একটা লাইন পাস হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। তো এই বাতিটা জ্বলার জন্য আমরা সুইচ দিব। এখন সুইচটা কীভাবে দিব? ঠিক আছে, তো দেখো এখানে মনে রাখবা যে এই লজিক গেটের ক্ষেত্রে 0 মানে বন্ধ, 0 মানে সুইচ বন্ধ, আর 1 মানে সুইচ অন মানে চালু, অন মানে চালু মানে অর্থাৎ চালু, মানে 0 হলে বাতি জ্বলবে না, আর 1 হলে বাতি কিন্তু জ্বলবে।
তাহলে এটা হচ্ছে এখানকার লজিক। তো যদি আমরা এই দেখো, তাহলে এখানে কি আছে 0 0 0, তার মানে দুইটা সুইচই অফ, বাতি জ্বলে নাই। 0 0 তাও 0, মানে একটা সুইচ অন, 1 মানে কিন্তু অন, তারপরেও কিন্তু বাতি জ্বলে নাই। এখানেও একটা সুইচ অন, তারপর কিন্তু বাতি জ্বলে নাই। যখন শুধুমাত্র দুইটা সুইচই অন তখনই বাতিটা জ্বলছে। তো দেখো এইখানে আমরা কোন ধরনের সুইচ ব্যবহার করব, সুইচিং সিস্টেম ব্যবহার করব, সেটা হচ্ছে অনুক্রমিক, যেটা সেটা সেই সিস্টেম আমরা ব্যবহার করব। কারণ অনুক্রমিকে একটা সুইচ অন থাকলেও বাতি কিন্তু জ্বলে না। তো আমরা মানগুলো বসাই, দেখো 0 0, তাহলে 0 0 মানে 0 0 মানে হচ্ছে 0 0, তার মানে এই সুইচটা বন্ধ, এই সুইচটা বন্ধ, তাহলে কি বাতি জ্বলবে না? এই দেখো যাবে, গিয়ে এদিক ঘুরে আসবে, দেখবে যে না বর্তনীটা সম্পূর্ণ হয় না, বাতিটা কিন্তু জ্বলবে না। তাহলে এটা জ্বললো না, 0 হইলো, তাহলে 0 মানে বাতি বন্ধ, জ্বলবে না। একটা 0 একটা 1, তাহলে একটা 0 একটা কিন্তু 1, তার মানে আমি লাইন দিয়ে দিলাম, তাহলে কি বাতি জ্বলবে? গেল, এখানে গেল, সুইচটা অফ, তাহলে আবার ঘুরে আসবে, এসে এখানে আসবে, কিন্তু বর্তনীটা সম্পূর্ণ হবে না, এখানে এসে থেমে যাবে, তারপরে কিন্তু বাতি জ্বলবে না। 1 0, তাহলে আবার এই একটা খোলা একটা অফ, মানে একই অবস্থা, মানে একটা অন একটা অফ, তারপরেও কিন্তু বাতিটা জ্বলবে না। এবার দুইটাই অন, খেয়াল করো, দুইটা কিন্তু আমি অন করে দিলাম, দুইটাই অন করে দিলাম, তাহলে এই যে বর্তনী সম্পূর্ণ হবে কিনা দেখো, এই যে গেছে 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 গেছে, তার মানে বাতিটা এখন জ্বলবে। তার মানে অ্যান্ড গেট অনুক্রমিক সুইচিং সার্কিট সমর্থন করে। খুব ভালো করে মাথায় রাখবা যে অ্যান্ড গেট অনুক্রমিক সুইচিং সার্কিট সমর্থন করে, কারণ এখানে অবশ্যই দুইটা সার্কিট অন থাকতে হবে, তা না হলে কিন্তু বাতি জ্বলবে না। তাহলে দেখো আমরা একটা গেটের 5টা জিনিস শিখে গেলাম। প্রথমে কি শিখলাম? সংজ্ঞা শিখলাম, তারপরে চিত্র শিখলাম, তারপরে সত্যক সারণী শিখলাম, তারপরে কি শিখলাম? ফাংশন শিখলাম, তারপরে সুইচিং সার্কিট শিখলাম। তার মানে আমার এই গেটটা কিন্তু বর্ণনা করা শেষ। কোন গেটটা? অ্যান্ড গেট বর্ণনা করা শেষ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। বুঝতে পারলা কিনা অবশ্যই কমেন্টে জানাও ভালোভাবে। আমি আশা করব আমি আরও সহজে বোঝানোর চেষ্টা করব। মানে আমার বোঝানো তোমাদের কাছে ভালো লাগতেছে কিনা একটু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি কিন্তু চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর জন্য। তো ঠিক আছে, এবার আমরা পরবর্তী গেটে চলে যাব। পরবর্তী গেট কোনটা? পরবর্তী গেট হচ্ছে অর গেট। ঠিক একইভাবে আমরা অর গেটটা বর্ণনা করব। তাহলে অর গেট, অর, প্রথমে অর গেটের সংজ্ঞা। তাহলে অর গেটের সংজ্ঞাটা কি? যে মৌলিক লজিক গেট যৌক্তিক যোগের কাজ করবে। যৌক্তিক কিসের কাজ করবে? যোগের কাজ করবে, তাকে বলা হবে অর গেট। ঠিক আছে কিনা? যৌক্তিক যোগের কাজ করবে, সরাসরি কথা, সোজা কথা, যৌক্তিক যোগের কাজ করবে, তাকে বলা হবে অর গেট। তাহলে কি গেল? সংজ্ঞা গেল। এবার আসো সংজ্ঞার পরে কি? চিত্র। চিত্র আসো। চিত্রটা কিরকম? ইনপুট, আমরা 2 লাইন ইনপুট দেই, এটাই আপাতত দেখাই। এই যে এটা হবে চাঁদের মতো, একদম চাঁদ যেরকম ঠিক এরকম চাঁদের মতো এরকম হবে, এবং এটার ইনপুট এবং আউটপুট দিব। তাহলে ইনপুট হচ্ছে এ বি, আউটপুট কি হবে? ওই একটা ফাংশন যার আউটপুট হচ্ছে এ প্লাস বি। কারণ আমরা একটু আগে বলছিলাম যে অর গেট যোগের কাজ করে, সুতরাং এখানে হবে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অর গেটের চিত্র গেল, সংজ্ঞা গেল, চিত্র গেল। এবার আসতেছে সত্যক সারণী আসবে। এবার দেখো সংজ্ঞা, চিত্র, সত্যক সারণী। ঠিক আছে, তো সত্যক সারণীটা আঁকি। ঠিক এভাবে সত্যক সারণী আঁকতে হবে, তোমরা এইভাবে আঁকবা। এটা হচ্ছে ইনপুট আর আউটপুট, তাহলে এটা হচ্ছে ইন, হচ্ছে আউট। তাহলে ইনপুটে কি কি ছিল? ইনপুট আছে এ আর বি, তাহলে ইনপুটে কিন্তু এ আর বি আছে, আর আউটপুটে কিন্তু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি আছে, যেটা যোগের কাজ করবে, যৌক্তিকের জন্য। তাহলে 2 বিট বাইনারি 0 0 0 1 1 0 1 1। তোমরা এটা বুঝতে পারলে কিনা একটু জানাও, কারণ এখানে 2 বিট বাইনারি বলতে কি বোঝায়? 0 0 0 1 1 0 1 1, এরপরে কিন্তু 100 কি 2 বিট বাইনারি না? 100 কিন্তু 3 বিট হয়ে যাচ্ছে, সুতরাং 100 পর্যন্ত যাওয়া যাবে না। 0 0, তার মানে 0 প্লাস 0 সমান 0 0, 0 প্লাস 1 তার মানে কিন্তু 1, তাহলে যে 1, 1 প্লাস 0 তার মানে কিন্তু 1, এই যে 1, 1 প্লাস 1 তার মানে কিন্তু 1, এই যে 1। তাহলে এই হচ্ছে অর গেটের সত্যক সারণী। সত্যক সারণী থেকে ফাংশনটা কি হবে? ওই যে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, এটা হচ্ছে মূলত ফাংশন। এরপর কি লাগবে? সুইচিং সার্কিট আমরা আঁকবো, সুইচিং সার্কিটটা আঁকবো। ঠিক আছে, তো সুইচিং সার্কিটটা কীরকম হবে? এই যে এটা হচ্ছে একটা কোষ দিলাম, দিয়ে এখানে একটা বাল্ব দিয়ে দিব,
বাল্ব দিব, এটা সংযোগ দিব আমরা। এখানে সুইচের সংযোগ দিতে হবে। খেয়াল করো, একটু আগে আমরা অনুক্রমিক দিয়েছিলাম, অনুক্রমিক বা শ্রেণী দিয়েছিলাম। এবার কি দিব? এবার দিব হলো, যেহেতু যে কোনো একটা সুইচ অন থাকলেই বাতি জ্বলতেছে, ওয়ান মানে বাতি জ্বলতেছে, যে কোনো একটা সুইচ অন থাকলে বাতি জ্বলতেছে, তাহলে আমরা এবার দিব সমান্তরাল। যারা ফিজিক্স পড়ছো তারা কিন্তু এগুলো খুব ভালো মতো বুঝতে পারবা। সমান্তরাল সুইচ দিতে হবে এখানে, যেহেতু আমাদের একটা সুইচ অন থাকলে বাতি জ্বলবে। 0 0 মানে তাহলে এটাও 0 এটাও 0, তার মানে বাতি কিন্তু জ্বলবে না, বাতি জ্বলবে না, যেহেতু আউটপুট 0। একটা 0 একটা 1, একটা 0 একটা 1 অন করে দিলাম, তাহলে বাতি কিন্তু জ্বলবে। হ্যাঁ, বাতিটা এবার জ্বলবে। একটা 1 একটা 0, তাহলে একটা 1 একটা 0 একই অবস্থা, তাহলে বাতি জ্বলবে। দুইটাই অন, তাহলে এই যে দেখো যাবে 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 যাবে, একদম বর্তনী সম্পন্ন হয়ে এখানে চলে আসবে, তার মানে বাতি কিন্তু জ্বলবে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এরপর সুইচিং সার্কিট শেষ। তাহলে এই গেটটা তাহলে আমাদের এই যে অর গেটটা কিন্তু আমাদের প্রমাণিত, বা অর গেটটা ব্যাখ্যা করা কিন্তু হয়ে গেছে, অর গেট ব্যাখ্যা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর মৌলিক গেটের মধ্যে বাকি থাকলো হচ্ছে নট গেট। ছোট্ট গেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গেট, নট গেট। তাহলে যে মৌলিক গেট যৌক্তিক পূরকের কাজ করবে, কিসের কাজ করবে? যৌক্তিক পূরকের কাজ করবে, তাকে বলা হবে নট গেট। তো ঠিক আছে, এরপর আমরা কি করব? তাহলে সংজ্ঞা গেল, এবার চিত্র। খুব ভালো করে খেয়াল করবা, নট গেট কিন্তু খুব ঝামেলা করে, এই জন্য নট গেটটা ভালো করে বুঝতে হবে। নট গেটের একটাই মাত্র ইনপুট, একটাই মাত্র আউটপুট। আঁকার নিয়মটা হচ্ছে এই যে, এখানে একটা টান দিবা, দিয়ে এভাবে ত্রিভুজ আঁকবা, একটা সামনে একটা গোল দিবা, এটা হচ্ছে নট গেট। আচ্ছা, কেন এটার একটা ইনপুট একটা আউটপুট? ওই যে দেখো, পূরকের নিয়ম কি শিখছিলাম আমরা? 0 পূরক মানে 1, 1 পূরক মানে 0, এটা কিন্তু আমরা শিখছিলাম। তার মানে এখানে ইনপুটও একটা আউটপুট একটা, ইনপুট একটা আউটপুট একটা। তার মানে আমরা যদি এখানে ধরি এ, তাহলে এটা কিন্তু আউটপুট কি বেরোবে, মানে এটা যাবে গিয়ে এটা আউটপুট বের হবে y = a পূরক, এরকম বের হবে কিন্তু, ঠিক আছে? আউটপুটটা কি? পূরক বের হবে। তাহলে গেল সংজ্ঞা, গেল চিত্র গেল। এবার আসো সত্যক সারণীতে আসো এবার। যেহেতু মাত্র দুইটা মাত্র ইনপুট, এজন্য আমরা একটা ইনপুট একটা আউটপুট, সুতরাং আমরা এখানে সত্যক সারণীটা এইভাবে আঁকবো। তাহলে এখানে মানটা বসাই দেই। তাহলে এই হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে এ, এটা এ বি না, একটু ভুল করলাম, একটু ভুল করে ফেলছি, এটা এইভাবে হবে না, একটু ভুল করে ফেললাম এটা। ঠিক আছে, এটা এইভাবে দিলাম। তাহলে এটা হচ্ছে ইন, এটা আউট, এটা আউট। এইটা হলো এ, এটা হলো এ পূরক। 0 দিলে 0 পূরক সমান 1, তাহলে 0 দিলে কি বেরোবে? 1 বেরোবে। আর 1 দিলে 1 পূরক সমান 0, তার মানে 0 দিলে বেরোবে 1, 1 দিলে বেরোবে 0। এটা হচ্ছে কি? সত্যক সারণী। আচ্ছা, এবার আমরা সুইচিং সার্কিটটা দিব। আচ্ছা, ফাংশন, তার আগে ফাংশনটা দিই। ফাংশনটা ওইটাই, সেটা কি? যে y = a পূরক, এটা হচ্ছে ফাংশন, y = a পূরক, এটা হচ্ছে ফাংশন। এবার দেব সুইচিং সার্কিটটা এখানে আঁকি। দেখো, এটা হচ্ছে কোষ, ব্যাটারি দিলাম, দিয়ে এখানে বাল্ব এঁকে দিলাম। তো এখানে খেয়াল করো, এটা কি জিনিস? দেখো বিষয়টা কি, যদি আমরা সুইচ না দিই বাতি জ্বলবে, এই যে 1 মানে বাতি জ্বলবে, আর সুইচ দিলে বাতি বন্ধ হয়ে যাবে। ঠিক উল্টা কাজটা, সুইচ না দিলে বাতি জ্বলবে, সুইচ দিলে বাতি বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? দেখো, এই জিনিসটা এখানে ঢুকবে। তার মানে সুইচ অন, এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, বর্তনী যাবে, দেখবে যে সুইচ অফ আছে, তাহলে কি হবে? গিয়ে এখানে আর আসবে না, এসে এইখানে চলে আসবে, এসে বাতিটা কিন্তু জ্বলাই দিবে, একদম জ্বলাই দিবে, বাতিটা জ্বলবে। যদি অন করে দিই, তাহলে কি হবে? এখানে আসবে, এসে এখানে চলে আসবে, তার মানে আর বাতির ওইখানে বর্তনী সম্পূর্ণই হবে না। তাহলে কি বাতিটা জ্বলবে? তাহলে কিন্তু বাতিটা জ্বলবে না। এই হলো মূলত আমাদের নট গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এমসিকিউ থাকে, এবং এটা কিন্তু অন্যান্য গেটে অনেক ঝামেলা করে, সুতরাং নট গেটটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য, অবশ্যই মনে রাখতে হবে। তো নট গেটের একটা এমসিকিউ থাকে এরকম, যে কোন গেট ইনভার্টারের কাজ করে? ইনভার্টার মানে কি? ইনভার্টার মানে হচ্ছে যে কারেন্ট আসলে ইনভার্টার বন্ধ হয়ে যায়, আর কারেন্ট চলে গেলে ইনভার্টার অন হয়ে যায়।
এটাই মূলত নট গেটের একটা বিশেষত্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দিন আমি আরও বাকি যে গেটগুলো থাকলো প্লাস আরও যে সার্কিটগুলো থাকলো, মানে আর বাকি যে টপিকগুলো থাকলো, ইনশাআল্লাহ আমি আগামী দিন তোমাদের সহজে বোঝানোর চেষ্টা করব। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা একটু কমেন্টে প্লিজ দয়া করে জানাবে। আশা করি আমি খুব সহজে বোঝাতে পেরেছি। আর এর থেকে যদি সহজ তোমাদের আরও বোঝানো লাগে, আমি চেষ্টা করবো আরও সহজে বোঝানোর জন্য। তো আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।